আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শ্রেণী দশম, বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়, অধ্যায় দ্বাদশ। আমরা ক্লাসের শুরুতে একটা ভিডিও দেখে নিই। দেশ এগিয়ে যাচ্ছে, বড় হচ্ছে দেশের অর্থনীতিও। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির তথ্য তুলে ধরছে তারই বাস্তবতা। কারণ লক্ষ্যমাত্রা ছাড়ালো জিডিপি প্রবৃদ্ধির অর্জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাব বলছে, চলতি অর্থ বছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে 7.65%। অর্থাৎ বছর শেষে দেশের অর্থনীতি এগুবে এই হারে। অথচ বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় ধরা আছে 7.4%। জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে এমন খবরে উচ্ছ্বসিত পরিকল্পনা মন্ত্রীও। তাই তো একনেক সভায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। সেই সাথে ধন্যবাদ জানালেন দেশবাসীকে। বললেন, এর কৃতিত্ব দেশের মানুষ আর প্রধানমন্ত্রীর অসাধারণ নেতৃত্বের। জিডিপি প্রবৃদ্ধির সুফলও পাচ্ছে মানুষ। পরিসংখ্যান ব্যুরো বলছে, এর ফলে আয় বাড়ছে মানুষের। আগের $1,610 থেকে মাথাপিছু আয় এখন $1,752। আমাদের মাথাপিছু আয় $1,710, এটা এবার $1,752। একনেক বৈঠকে অনুমোদন হলো মোট 10 প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোপালগঞ্জে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ, হাসপাতাল এবং নার্সিং কলেজ। হাজারীবাগ সহ রাজধানীর বেশ কয়েকটি খাল পুনর্খনন, এলেঙ্গা থেকে জামালপুর সড়ক 4 লেনে উন্নীতকরণ। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। তো ভিডিওতে দেখে তোমরা কি বুঝতে পারলা? তোমাদের কি মনে হলো এটা আমি কেন দেখাইলাম? নিশ্চয় একটা কারণ আছে। সেটা হলো, আমরা দেখলাম ভিডিওতে জিএনপি, মাথাপিছু আয় ইত্যাদি নিয়ে কথা বলছে। তো জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় কি নির্দেশ করে? সেটা হলো অর্থনৈতিক নির্দেশক সমূহ। এগুলোই হলো একটি দেশের অর্থনৈতিক নির্দেশক সমূহ। তো আমরা আজকে আলোচনা করব অর্থনৈতিক নির্দেশক সমূহ। তো প্রথমে আলোচনা করব মোট জাতীয় উৎপাদন বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তো মোট জাতীয় উৎপাদন কি, কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বলে। তো এখন প্রশ্ন হতে পারে যে দ্রব্য না হয় বুঝলাম, কিন্তু সেবাটা কি? সেবা কাকে বলে? সেবা হলো যে একজন আমরা যে কোনো অবস্থাগত দ্রব্য যার উপযোগ আছে এবং বিনিময় মূল্য আছে। যে অবস্থাগত দ্রব্যর উপযোগ এবং বিনিময় মূল্য আছে। তো বিনিময় মূল্য হলো হস্তান্তর করলে তা যেটা অর্থ দিতে হয় বা পেমেন্ট করতে হয়, সেটা হলো বিনিময় মূল্য। একজন থেকে আরেকজন নিলে এটা করতে হয়। কিন্তু উপযোগটা কি, এটা প্রশ্ন হতে পারে, আসতে পারে। উপযোগ হলো কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা। যেমন একটি কলম দিয়ে আমরা কি লিখি, কিন্তু যখন কলমের কালি শেষ হয়ে যাবে তখন কি হবে? আর লিখতে পারবো না, অর্থাৎ ওইটার উপযোগ শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো কলমের কালিটাই হলো সেটার উপযোগ। তো সেবাটা যেমন এই যে আমি তোমাদের সাথে এখন যেটা করতেছি, সেটা কি? একজন শিক্ষকের পাঠদান, এটা একটা সেবা। এটার উপযোগও আছে, আবার বিনিময় মূল্য আছে।
তোমরা বলতে পারো বিনিময় মূল্যটা কিভাবে হবে, আমরা তো কোনো পেমেন্ট করতেছি না, তোমরা না করে কিন্তু সরকার তো আমাদের একটা পেমেন্ট করতেছে, আমাদের কিছু পারিশ্রমিক দিতেছে, সেটাই এটার বিনিময় মূল্য। এবং উপযোগ, তোমরা ক্লাসে আসছো শেখার জন্য, অর্থাৎ তোমাদের আগ্রহ আছে, আমি যতটা কিছু দিতে পারবো সেটাই হলো কি এটার উপযোগ। এমনি করে চিকিৎসক, নার্স এদের যে চিকিৎসা কর্ম দিয়ে থাকে সেটাও কি একটা সেবা। এমনি করে তোমার ব্যাংকিং খাতে যে লেনদেনে সহায়তা করে থাকে ব্যাংকাররা, সেটাও কি একটা সেবা। তো মোট জাতীয় উৎপাদন বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এইটা হলো কি তোমার একটা ন্যাশনাল মানে জাতীয়তার সাথে সম্পর্কিত, ন্যাশনালিটির সাথে সম্পর্কিত। একটা দেশের নাগরিক যা উৎপাদন করবে সেটাই হবে কি মোট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। যেমন আমাদের দেশে ধরো বর্তমানে 17 কোটি জনগণ আছে, এরা কি যাই উৎপন্ন করুন না কেন তার চূড়ান্ত দ্রব্যের মূল্যটা কি হবে মোট জাতীয় উৎপাদন। এখন এই 17 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি দেশের বাহিরে থাকে, যেমন ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে অনেক প্রবাসী আছে যারা কাজ করে থাকে এবং তারা দেশে টাকা পাঠাতে থাকে, রেমিটেন্স দেয়, এই টাকাটাও কিন্তু তোমার মোট জাতীয় উৎপাদনের সাথে অন্তর্ভুক্ত হবে। আর কেউ সেই দেশের নাগরিক, যে যেই দেশের নাগরিক, সে সেই দেশেই রেমিটেন্স পাঠাবে এবং সেই টাকাটা কী হবে জাতীয় উৎপাদনের সাথে অন্তর্ভুক্ত, এখানে জাতীয়তার সাথে সম্পর্কিত। আমাদের দেশের লোক যেখানেই থাকুক না কেন, সেটা তাদের যে উৎপাদিত দ্রব্য সেবার চূড়ান্ত মূল্য মোট জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হবে। আমরা যদি জিএনপি ধরে থাকি, জিএনপি কিভাবে হবে, মোট জাতীয় উৎপাদন কিভাবে হবে? জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখানে আমরা জিডিপি বলতে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন, আমি জিডিপিটা একটু আর আলোচনা করব। আর এক্স দ্বারা যদি বোঝাই যে আমাদের দেশের কোনো নাগরিক বিদেশে যারা অবস্থান করছে তাদের উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্য, আর এম দ্বারা হলো আমাদের দেশে যারা বিদেশি আছে তাদের উৎপাদিত দ্রব্য বা সেবার মূল্য, আর্থিক মূল্য। তো জিডিপি আর জিএনপি সমানও হতে পারে অথবা কম বেশিও হতে পারে, তো সাধারণত সমান হয় না, কম বেশি হয়ে থাকে। তো মোট জাতীয় উৎপাদন কিভাবে পরিমাপ করা যায়? জাতীয় উৎপাদন পরিমাপ করতে বেশ কিছু পদ্ধতি আছে, আমরা এগুলা এখন আলোচনা করব। উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা, যে একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে যে উৎপাদিত দ্রব্য সামগ্রীর সেবা হয় সেইগুলো দিয়ে আমরা কি জাতীয় উৎপাদন পরিমাপ করতে পারি। সাধারণত একটি দেশে বিভিন্ন ধরনের দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তো বিভিন্ন দ্রব্য দিয়ে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করে একটু কঠিন হয়ে যায়, প্রায় অসম্ভব। তো এই জন্যই আমরা যেটা করতে পারি সেটা হলো উৎপাদিত দ্রব্য সামগ্রীর আর্থিক মূল্য দিয়ে এটা পরিমাপ করতে পারি। যে একটা দ্রব্য কতটা উৎপাদিত হলো এবং তার বাজার মূল্য দিয়ে গুণ করে আমরা কি জাতীয় উৎপাদন পরিমাপ করতে পারি। ধরো 1000 টন ধান আমাদের দেশে উৎপাদিত হলো, এখন এই 1000 টনের প্রতি মন ধানের যদি তোমার 1000 করে মন হয়, তাহলে 1000 টনের দাম কত হয় সেটা দিয়ে আমরা কি পরিমাপ করতে পারি। এমনি করে গম উৎপাদিত হলো ধরো 500 টন, এমনি করে পাট উৎপাদিত হলো আরো 500 টন, সেমনি করে পাটের মন কত করে, গমের মন কত করে, সেগুলো দিয়ে গুণ করে আমরা মোট মূল্যকে যোগ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয় তার যোগ করে চূড়ান্ত দ্রব্য যোগ করে আমরা কি মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে পারি। তো আমি এই যে বললাম চূড়ান্ত দ্রব্য, এখানে একটা সমস্যা হতে পারে। সমস্যাটা হলো একই দ্রব্য
ভোক্তার কাছে আসার আগে একাধিকবার ক্রয় বিক্রয় হতে পারে। হ্যাঁ, কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। যে অর্থাৎ একটা দ্রব্য ভোক্তার কাছে ভোগ করার ক্ষেত্রে আসার আগে একাধিকবার বাজারে ক্রয় বিক্রয় হতে পারে। যেমন ধরো তুলা উৎপাদিত হয়, এবার তুলা যে উৎপাদন করলো সে কি করবে, তুলা বিক্রি করবে। এবার ক্রেতা তুলা কিনলো এবং সে কেনার পরে কি করলো, সেটাতে সুতা উৎপাদন করলো। সুতা উৎপাদন করে কি করলো, সে আবার আরেকজন ক্রেতার কাছে ওইটা বিক্রি করে দিল, সে ওইটা কিনে নিয়ে কাপড় উৎপাদন করলো এবং সে কাপড় যে উৎপাদন করলো সে আবার ওইখান থেকে শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি শার্ট ইত্যাদি উৎপাদন করলো। এখন আমরা কোনটাকে ধরবো? 1000 টন যদি তুলা উৎপাদিত হয়, এই 1000 টন তুলা দিয়ে যদি ধরো 950 মণ সুতা উৎপাদিত হয়, আবার 950 মণ সুতা দিয়ে ধরো 930 মণ কাপড় উৎপাদিত হয় এবং 930 মণ কাপড় থেকে যদি 10,000 পিস শার্ট উৎপাদিত হয়। এখন আমি যদি এই তুলার দামটা আলাদা ধরি, আবার সুতার দামটা আলাদা ধরি, আবার কাপড়ের দামটা আলাদা ধরি, হ্যাঁ, এমনি করে আবার শার্টের দামটা আলাদা ধরি, তাহলে মোট জাতীয় উৎপাদন কিন্তু আমার 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করব, চূড়ান্ত দ্রব্যটাই কেবল গ্রহণ করব, বা মোট জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে এইটার আর্থিক মূল্যটাই আমি গ্রহণ করব। তো তুলাটা হলো কি, এটা হলো একটি প্রাথমিক দ্রব্য। আর এই যে সুতা এবং কাপড় আছে, এই সুতা এবং কাপড়টা হলো মাধ্যমিক দ্রব্য, মধ্যবর্তী দ্রব্য। আর শার্ট বা ওই যে টি শার্ট কিংবা প্যান্ট যেগুলো আছে সেগুলো কি চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ যেটা ভোক্তার কাছে সর্বশেষ আসে এবং ভোক্তা ভোগ করে, সেটা হলো কি চূড়ান্ত দ্রব্য। অর্থাৎ আমরা একটি নির্দিষ্ট সময়ে যে চূড়ান্ত দ্রব্য উৎপাদিত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য দিয়ে জাতীয় উৎপাদন পরিমাপ করতে পারি বা জিএনপি পরিমাপ করতে পারি। আর কি পদ্ধতি আছে? হ্যাঁ, আরেকটি পরিমাপ পদ্ধতি হইল উৎপাদনের উপকরণের অর্জিত আয়। উৎপাদনের উপকরণগুলো তাহলে কি কি? আমরা জানি যে উৎপাদনের উপকরণ হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তো এই 4টি উপাদান নিয়ে উপকরণ হয়, উৎপাদন সংগঠিত হয়। তো আমরা ভূমি ব্যবহারের জন্য কি করতে হয়, আমাদের কি খাজনা দিতে হয়। যার কাছ থেকে ভূমিটা নেই, ইজারা নেই, তাকে কি আমাদের একটা নির্দিষ্ট অনুপাতে খাজনা দিতে হয়। এমনি করে শ্রম যে দেয়, লেবার, তো আমার এই শ্রমের কিন্তু আবার কি দিতে হয়, মজুরি দিতে হয়। হ্যাঁ, এমনি করে মূলধন যে খাটায়, যে বা ব্যবহার করে দেয়, বিনিয়োগ করে, তার কি আমার কি সুদ দিতে হয়। আর এই যে সংগঠন হলো ভূমি, শ্রম, মূলধন, এই 3টাকে যে সমন্বয় করে সে হইল কি সংগঠন। সংগঠনের জন্য আমার আবার কি মুনাফা দিতে হয়। তো ভূমির খাজনা, শ্রমের মজুরি এবং মূলধনের সুদ আর সংগঠনের কি মুনাফা আমরা যদি একত্র করি, সমষ্টিতে যোগ করি, তাহলে কি মোট জাতীয় উৎপাদন আমরা পরিমাপ করতে পারবো। আরেকটা পদ্ধতি হলো সমাজের মোট ব্যয়। তো সমাজের মোট ব্যয়ের মাধ্যমে কি আমরা কি মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে পারি। সমাজ তথা দেশের মোট ব্যয় কত হলো, তো ব্যয়টা সাধারণত আমরা কি করতে পারি যে ভোগ ব্যয় আর
ব্যয়ের পরে যদি কোনো অবশিষ্ট থাকে সেটা আমরা কি করব, তাহলে কোনো না কোনো জায়গায় বিনিয়োগ করব, আমার ব্যাংকে রাখবো, সেটা হতে বিনিয়োগ হবে। তো আমরা ভোগ ব্যয় এবং ভোগ বিনিয়োগ যদি সমষ্টি করি তাহলে কি হবে, মোট জাতীয় উৎপাদন পরিমাপ করা যাবে। তো এই তিনটি পদ্ধতিতে আমরা কি মোট জাতীয় উৎপাদন বা জিএনপি পরিমাপ করতে পারি। এক, উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবা দ্বারা, আর 2, উৎপাদনের উপকরণের অর্জিত আয় দ্বারা, 3, সমাজের মোট ব্যয় দ্বারা। মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয়, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এবং গ্রোস ন্যাশনাল ইনকাম। সরল অর্থে দুইটি বিষয় একই, মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয় একই, পার্থক্য করা যায় না সরল অর্থে, কিন্তু প্রকৃতপক্ষে কিছুটা পার্থক্য রয়ে যায়। জাতীয় উৎপাদন এবং জাতীয় আয়ের সাথে কিছু পার্থক্য রয়ে যায়। একটা দ্রব্য উৎপাদন করতে গেলে, উৎপাদন কার্য চালিয়ে গেলে কলকারখানা এবং যে যন্ত্রাংশ আছে তার ক্ষয়ক্ষতির জন্য কিছুটা অংশ রেখে দিতে হয়। যে এই যে অংশ রেখে দিল, এটা কিন্তু উৎপাদনের উপকরণের মধ্যে বণ্টিত হয় না, যে কারণে মোট জাতীয় উৎপাদন এবং মোট জাতীয় আয়ের সাথে কিছু পার্থক্য হয়, সেটা খুবই কম, তারপরে কিছুটা পার্থক্য হয়। তথাপি মোট জাতীয় উৎপাদন এবং জাতীয় আয় সমার্থক শব্দেও ব্যবহৃত হয়। অর্থনীতির সুবিধার জন্য এটি একই অর্থে ব্যবহৃত হয়। মোট দেশজ উৎপাদন বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। একটি দেশে সাধারণত এক বছরে তার ভৌগোলিক সীমা রাখার মধ্যে যে চূড়ান্ত দ্রব্য ও সেবাসমূহ উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন বলে। এখানে আমাদের মনে রাখতে হবে যে একটি দেশের ভৌগোলিক সীমা রাখার মধ্যে যা উৎপাদিত হয়, আমাদের দেশের আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার। এই 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে যা কিছু উৎপাদিত হবে, যে চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হবে, সবই মোট দেশজ উৎপাদনের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে। এই যে ভৌগোলিক সীমা রেখা, এই সীমা রেখার মধ্যে যা উৎপাদিত হবে। এখন এইখানে আমাদের দেশে কিন্তু এই সীমা রেখার মধ্যে, ভৌগোলিক সীমা রেখার মধ্যে কিন্তু অনেক বিদেশি আছে যারা আমাদের দেশে চাকরি করে কিংবা প্রতিষ্ঠান আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নিয়ে অনেক নাগরিক আছে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, ভালো পোস্টে চাকরি করে। তো তাদের উৎপাদিত দ্রব্য এবং সেবা সমূহের আর্থিক মূল্য কিন্তু এই মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হবে, কারণ যেহেতু তারা আমরা এই আমাদের ভৌগোলিক সীমা রেখার মধ্যে কি সেই দ্রব্যটা উৎপাদিত করছে, কাজেই এইটা অন্তর্ভুক্ত হবে। আবার আমাদের দেশের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক, ধরো সৌদি আরব আছে কিংবা অস্ট্রেলিয়া আছে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, যারা আমাদের দেশের নাগরিক, যারা আমাদের অর্থনীতিতে একটা ভালো একটা অবদান রাখে, কিন্তু তাদের সেই উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার আর্থিক মূল্য আবার এই গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যেহেতু তারা যে দ্রব্যটা উৎপাদন করছে তারা সেটা আমাদের এই ভৌগোলিক সীমা রেখার মধ্যে উৎপাদন করে না, আমাদের দেশের বাইরে করছে, সেটা অন্তর্ভুক্ত হবে গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে। মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। একটা দেশের অর্থনীতি কেমন, জীবনযাত্রার মান কেমন, তা মাথাপিছু আয় থেকে আমরা কি বুঝতে পারি। তো যেই দেশের মাথাপিছু আয় বেশি, আমরা ধরে নিই সেই দেশের জীবনযাত্রার মান অনেক উন্নত। যে দেশের মাথাপিছু আয় কম, আমরা
বলে সেই দেশের জীবনযাত্রার মান অনেক নিচে। তো মাথাপিছু আয়টা কিভাবে নির্ধারিত হয়? তো মাথাপিছু আয় নির্ধারণের জন্য আমাদের দুইটা বিষয় অবশ্যই জানতে হবে, সেটা হলো মোট জাতীয় আয় বা গ্রোস ন্যাশনাল ইনকাম, আর আরেকটা হলো সেই দেশের মোট জনসংখ্যা। তো একটি নির্দিষ্ট সময়ে আমরা সাধারণত অর্থনীতিতে 1 বছরটাই হয়, 1 বছরে একটি দেশে মোট জাতীয় আয় কত সেটা লাগবে, এবং সেই বছর জনসংখ্যা কত ছিল সেটাও লাগবে। তো মোট ওই বছর মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই মাথাপিছু আয় পাওয়া যায়। এই যে মাথাপিছু আয়ের সূত্রটা দেখো, মাথাপিছু আয় মোট জাতীয় আয় এবং জাতীয় আয়কে ভাগ করলে করতে হবে কি মোট জনসংখ্যা, এদের ভাগ করলে কি মাথাপিছু আয় পাওয়া যাবে। এখন ধরো মোট জাতীয় আয় $1000, মাথাপিছু আয়টা সবসময় ইউএস ডলারই হয়, কারণ পুরো পৃথিবী যখন হিসাব হয় তখন এটা লোকাল কারেন্সিতে না হয়, ইউএস ডলারই হয়, যাতে বোঝার সুবিধার্থে। তো মোট জাতীয় আয় ধরো $1000, হ্যাঁ, আর ওই বছর মোট জনসংখ্যা ছিল কি 10 জন, সাপোজ ধরে নাও, তাহলে মোট জাতীয় আয় কত হবে? এই যে এটাতে ভাগ দিলেই হবে, 10 দিয়ে 1000-এ ভাগ দিলেই আমরা কি মাথাপিছু আয় পেয়ে যাব। তো আমরা বাড়ির কাজের আগে একটু বলে নেই যে মাথাপিছু আয় জীবনযাত্রার মান নির্দেশ করলেও কখনো কখনো আবার সেটা ভিন্ন রকমও হয়। যেমন মাথাপিছু আয় বাড়ছে আবার দ্বিগুণ হয়েছে। ধরো মাথাপিছু আয় একটি দেশের ধরো $1000, পরবর্তী বছর সেটা হলো কি $2000। তো আমরা ধরে নেব মাথাপিছুর আয় অনেক বেড়ে গেছে, কিন্তু ঠিক একই সময়ে যদি দ্রব্যের দামও দ্বিগুণ হয়ে যায়, হ্যাঁ, মাথাপিছু আয় ছিল $1000 আর দ্রব্যের দাম ছিল কত, ধরো আমরা চাউলের দাম যদি হিসাব করি 50 টাকা কেজি, পরের বছর মাথাপিছু আয় হলো $2000 আর পরের বছর চাউলের দাম হলো 100 টাকা কেজি, তাহলে কিন্তু কোনো লাভ হলো না, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নত হলো না। কেন? মাথাপিছুর আয় যে হারে বাড়ছে দ্রব্যের দামও একই হারে বাড়ছে। এক্ষেত্রে মাথাপিছু দামের সাথে আয়ের সাথে যদি দ্রব্যের দাম সঙ্গতি রেখে যদি বাড়ে, তাহলে জীবনযাত্রার প্রকৃত বৃদ্ধি হয় না, কারণ তার আয় বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রকৃত আয় বৃদ্ধি পায় নাই। এক্ষেত্রে দ্রব্যের দাম যদি না বেড়ে মাথাপিছু আয় বাড়ে, তাহলে সেটাই জীবনযাত্রার মান প্রকৃতভাবে বৃদ্ধি পাবে। আবার আরেকটা বিষয় যে জাতীয় আয় যদি সঠিকভাবে বন্টন না হয়, তাহলেও মাথাপিছু আয় দ্বারা জীবনযাত্রার মান উন্নয়ন হয় না। হ্যাঁ, সমভাবে বন্টন হতে হবে। এখন যদি 10% জনসংখ্যার আয় অনেক গুণ বেড়ে গেল, 10 গুণ বেড়ে গেল কিংবা 100 গুণ বেড়ে গেল, বাকি 90%-এর আয় যদি হ্রাস পেল, তাহলে কিংবা অপরিবর্তিত রইল, তাহলে একটি দেশের সামগ্রিকভাবে মাথাপিছু আয় বাড়বে, কিন্তু একটা সিংহভাগ জনসংখ্যার কিন্তু জীবনমানের উন্নয়ন হবে না। এক্ষেত্রে অল্প কিছু সংখ্যক লোকের আয় বাড়বে, আর তাদের আয় বাড়ার কারণে যেহেতু জাতীয় আয় বাড়বে, আর জাতীয় আয় কিন্তু জনসংখ্যা দ্বারা ভাগ দেওয়া হবে, অর্থাৎ সেই দেশের মাথাপিছু আয় বাড়বে, কিন্তু এক সিংহভাগ জনসংখ্যার কি হবে, জীবনযাত্রার মানের উন্নয়ন হবে না। এই জন্য মাথাপিছু আয় এর সাথে জীবনযাত্রার মান উন্নয়ন রাখতে হলে অবশ্যই জাতীয় আয়ের সুষম বন্টন হতে হবে। তোমাদের বাড়ির কাজ দিব।
একটু সবাই লিখে নাও। ওয়াই দেশের জনসংখ্যা 12 কোটি। গত বছর ওই দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবার আর্থিক মূল্য ছিল 52,000 কোটি টাকা। গত বছর ওই দেশে বসবাসকারী বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য 8,000 কোটি টাকা। একই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ওই দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য 16,000 কোটি টাকা। এখন কিছু প্রশ্ন হলো, জিডিপি কত, জিএনপি কত এবং পিসিআই বা পার ক্যাপিটা ইনকাম কত, এই তিনটারই উত্তরটা একটু দিতে হবে। একটু ভালো করে বুঝে নিবা, বুঝে বুঝে করবা। আশা করি সবাই পারবা। তো ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, আজকে আর বেশি বাড়াবো না। তো তোমরা বাসায় থাকবা, নিরাপদ থাকবা, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।